গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হলো বিপত্তারিণী পুজোর একটা ব্লগ। ওটা হলো আমার একটা বন্ধুর বাড়িতে, মানে কলেজের বন্ধুর বাড়িতে পুজো ছিল। এটা অনেক দিনের পুরনো ভিডিও। আমি বুঝতে পারছিলাম না আমি এটা দিতে পারবো কিনা। আমার তো মনে হচ্ছিলো এটা কোনো দিনেই আপলোড হবে না, কারণ আমার ফোনে এত অসুবিধা হচ্ছিলো। কি জানি না এই ব্লগটা আমি লিটারেলি সত্যি ভাবতে পারিনি এই ব্লগটা আমি আপলোড করতে পারবো কিনা। যতবারই আমি বলছিলাম না, আমার ফোনে চার্জ ছিল না, নাহলে আমার ফোনটাই খারাপ হয়ে গেছিলো, নাহলে ভিডিও উড়ে গেছিলো, মানে কিছু না কিছু প্রবলেম হয়েইছে। এই লাস্ট আমি বসেছিলাম, মাইকে প্রবলেম হয়ে গেছে। তো আমি ভাবতেই পারিনি এই ব্লগটা আমি আপলোড করতে পারবো। তো সে যাই হোক, আমার বন্ধুটা জানতে পারলে তো ও লাস্টে আমাকে বলেছে ছেড়ে দে, আর ব্লগটা লাগবে না, দিতে হবে না। ও বাধ্য এটাই বলেছে। সে যাই হোক, আর এখানে মাকে আমরা সবাই আনতে গেছিলাম। আনতে গিয়ে অনেক সমস্যা হয়েছে। ফার্স্টে তো ঠাকুর রেডি হয়নি, আর না হলে আমাদের গাড়ি আসেনি, কি প্রবলেম, মানে ভ্যান আসেনি আর কি। সব সমস্যা মিটিয়ে ঠাকুর আমাদের বাড়ি এসছে। মায়ের আসার পর থেকে আমাদের উপর কাজ স্টার্ট হয়ে গেল। সেটা হলো যে মাকে সাজাতে হবে। যে শাড়িটা পরানো হয়েছিল সেই শাড়িতে পুজো হবে না। ওই যে ফ্রেন্ডটা রোহিত, ও আলাদা একটা শাড়ি কিনেছিল মাকে পরানোর জন্য, ওটা আমাদের সবাইকে পরাতে হয়েছে। মানে আমি আর যেই দাদাটা মাকে তৈরি করেছে, মানে বানিয়েছে বলুন, তৈরি করেছে বলুন, আমি জানি না, মাকে তো তৈরি করা যায় না, মা তো আমাদের তৈরি করে। সে যাই হোক, তো উনি আর আমি করেছিলাম পুরোটা। আর তারপর ওরা তো আর রোহিত আর আমাদের, তো দাদা আসার আগে আমরা খুব মজা করছিলাম, গান টান চালাচ্ছিলাম, গান গাইছিলাম, এইসব করছিলাম। তারপরে তো দাদা আসার পরে কাজে লেগে পড়েছি আমরা। কাজ করতে করতে আমরা বুঝতে পারিনি কখন কত রাত হয়ে গেছে। মানে আমার বাড়ি থেকে প্রচুর ফোন এসছে যে বাড়ি আসবি, খাওয়া দাওয়া করিনি, সেই সন্ধ্যেবেলা খেয়েছিলাম। তখন মনে, তো শাড়ি পরতে পরতে আবার আমার আর একটা বন্ধু ছিল যখন রোহিতের বাড়ি, ও বললো ওর বাড়িতে রাধাকৃষ্ণকে সাজানো হয়েছে, তো একটু দেখে আসতে আর কি। তো ওটাই দেখতে গেছিলাম। দেখে এসে আবার আমরা কাজে লেগে পড়েছিলাম, যে জানি না আজ রাতের মধ্যে শেষ হবে কি না কাজ, মানে কাজ হয়েই যাচ্ছে। আর লাস্টের দিকে টাইম দেখে আমরা যেভাবে রেডি করেছি মাকে, তাও একটু প্রবলেম হয়ে গেছিলো। পরে আবার নতুন করে রোহিত সাজিয়েছিল পরে মাকে, কারণ কিছু কিছু গয়না ভালো করে লাগেনি, কিছু কিছু জিনিস ভালো করে সেট হয়নি, যেহেতু তাড়াহুড়ো হচ্ছিলো। তার মধ্যে মাটি কাঁচা ছিল, মুকুট বসছিল না, অনেক অসুবিধা হচ্ছিলো। আর সব সেরে আমি পৌঁছেছি 12:30টার দিকে আমার বাড়িতে। আমি মানে আরেকটু হলে, একটা বেজে গেলে আমার মা বলতো বাড়িতে আসতে হবে না, ছেড়ে দে, কোনো দরকার নেই আসার, এরকম। আর পরের দিন মাকে বরণ করা হলো। আর এরপরই এলো বিপত্তারিণী পুজোর দিন। মানে আমি ভেবেছিলাম অনেক সকাল সকাল যেতে পারবো, কিন্তু একদম সেটা হয়নি, কারণ আমার মাও উপোস করে। তো মায়ের সাথে আমি উপোস করি, কারণ মা উপোস করে থাকে প্রত্যেক।
এখানে সবাই অঞ্জলি দিচ্ছিলাম। নমস্তুতে দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মাং শঙ্কর প্রিয়ে। জঙ্গে মহাবলা জান রক্ষে মাংসং বসং মজ্জমস্তি মেদশ্চ পার্বতী অন্ত্রানি কাল রাত্রি চ পিতঞ্চ মুতুকেশ্বরী পদ্মাবতী পদ্মকোশে কক্ষে চূড়ামণিস্তদা জলামুখী নখজ্জালম ভ্রেদ সর্বসন্দিশ্য শত্রু ব্রহ্মামি রক্ষে ছায়ং চক্রেশ্বরী তদা অহংকার মনো বুদ্ধি রক্ষ মে ধর্মদারিণী প্রাণ তৎপ্রাণ প্রাণ তথা ব্যানমুদন্ন সমাকম বজ্র হস্তা তুমে রক্ষে প্রাণং কল্যাণ শোভনা রসে রূপেষ্ট গন্ধেষ্ট শব্দে স্পর্শেষ্ট যোগিনী সদস্য রজস্বৈব রক্ষে নারায়ণী সদা আয়ু রক্ষত বারে ধর্মং রক্ষত পার্বতী যত কৃষ্টিত লক্ষ্মীষ্ট সদা রক্ষত বৈষ্ণবী তপাট মৌতি নিলয়া পরমশৈজ তুল্যং প্রাপ্তি বিকল্প মাম নির্ভয়ে জায়াতে মত্ত। এখানে প্রদীপ জ্বালানোটা এত সুন্দর হয়েছে, মা লেখাটা এত সুন্দর করে সাজানো হয়েছিল, মানে প্রদীপ জ্বালাতেও ভালো লাগছিল, দেখতেও সুন্দর লাগছিল। কিন্তু ওই প্রদীপ জ্বালানোর সময় সবাই মিলে মানে আরেকটু হলে খালি আমাদের, মানে আমি তো ছোট সবার কাছেই, এই শাড়ি পরেছি দেখে দেখে লেগে লেগে যাবে এরমভাবে। আর সবাই মানে কতজন একসাথে সবাই মিলেই মোমবাতি জ্বালাবে, আর একটু একটু আস্তে আস্তে জ্বালায় না, সেই সময়ই জ্বালাবে। এবার মানে ধাক্কাধাক্কি হচ্ছিল তখন। নিষেধ মানবে দিবানিশির হৃদয়ে, তোমার কান্না সে কি আমার নয়। নিষেধ মানবে দিবানিশির হৃদয়ে, বললাম মাকে মাসুমকে নিয়ে আসতে। নারায়ণ সাহা ওম। আর এই সময় রোহিত খুব সিরিয়াস কাজ করছে, কিন্তু আমি খুব হাসাচ্ছিলাম ওকে যে এইবার একটু হেসে নে এরকম মজা করছিলাম, কিন্তু খুব সিরিয়াসভাবে পুজো দিচ্ছিল। আর এরপরই হোম হতে হতেই অনেক দেরি হয়ে গেছিলো, 4টে বেজে গেছিলো, 4টের বেশি হয়ে গেছিলো। তারপর আমি রোহিত আমরা সবাই খেয়েছিলাম, খেয়ে দিয়ে তারপর আবার সন্ধ্যা আরতির ব্যবস্থা করতে হয়েছিল। নিষেধ মানবে দিবানিশির হৃদয়ে, তোমার কান্না সে কি আমার নয়। নিষেধ মানবে দিবানিশির হৃদয়ে, তোমার আর এটা হলো পুজোর পরের দিন, মানে বিসর্জনের দিন।
লম্বা না আরেকবার মিষ্টি খাও। আর এখানে সবাই গাড়িতে উঠে পড়েছিলাম। প্রথম থেকে সব ঠিক ছিল, রোদ ছিল, কিন্তু তারপর বাবুঘাটের সামনে গিয়েই যত বৃষ্টি, তার আগে থেকে একটু মেঘলা মেঘলা ছিল কিন্তু বৃষ্টি পড়েনি, হুট করে বৃষ্টি এসছে। আমরা যখন ঠাকুর বিসর্জন দিয়ে দিয়েছি তারপর হুট করে বৃষ্টি এসছে, তার আগে মেঘলা ছিল যখন থেকে বাবুঘাটে পৌঁছেছি। কালের হিসাব দেবে কোন সঞ্চয়, কি যন্ত্রণা। আর আমি ভাবছি যে মানে ভগবানও কতটা কষ্ট পেলে মানে কতটা কষ্ট পায় আমাদের ছেড়ে যেতে, যে মা জলে পড়ার পরই বৃষ্টি শুরু হয়ে গেল। তুমি নিশীথ জানে তোমার টানে সারা বেলার গানে, নিষেধ মানবে দিবানিশির হৃদয়ে, তোমার কান্না সে কি আমার নয়, নিষেধ মানবে দিবানিশির হৃদয়ে, তোমার কান্না সে কি আমার নয়, কালের হিসাব দেবে কোন সঞ্চয়, কি যন্ত্রণা পথিক। আর এই সুন্দর দৃশ্যটা না জাস্ট খুব সুন্দর, মানে এত স্নিগ্ধ যে মনটা শান্ত হয়ে যায়, খুব সুন্দর। আর আমরা পুরো কাক ভেজা হয়ে গেছিলাম যখন লরিতে উঠেছি, পুরো ভিজতে ভিজতে পুরো স্নান করে আমরা, অনেকে বলছিল গঙ্গায় নামিস না, জামা নিসনি, অনেকে স্নান করতে চেয়েছিল, ওদের নামতে দেয়নি, তাই বৃষ্টিই ভিজিয়ে দিয়েছে, পুরো কাক ভেজা হয়ে আমরা সবাই বাড়ি গেছি। মানে অনেকে আবার ছাতা ফাতা নিয়েছে মাথায়, আমি ওইসব কেয়ার করিনি, ছাতা নিয়ে কী করব, সেই তো ভিজবই, একটু ভিজি একটু ভিজি, তার থেকে পুরোটাই ভিজি। তোমার কান্না সে কি আমার নয়, কালের হিসাব দেবে কোন সঞ্চয়, কি যন্ত্রণা পথিক প্রাণে, তোমার টানে সারা বেলার গানে, ভোরের তুমি নিশীথ জানে তোমার টানে সারা বেলার গানে, ভোরের তুমি নিশীথ। তো আজকের ব্লগটা এইটুকুই, আবার পরে দেখা হবে, টাটা।